আচ্ছা, কেমন হতো যদি অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস তিনি তার 50 বছরের জীবনে যা যা শিখেছেন উনি নিজে এসে যদি 15 মিনিটের মধ্যে তোমাদের সবকিছু শিখিয়ে দিতেন, তাহলে বিষয়টি তোমার কাছে কেমন মনে হতো? অবশ্যই তুমি প্রশ্নের উত্তরে এইটা বলবে ভালোই তো। হ্যাঁ, আজকের এই ভিডিওতে ঠিক তেমনটি হতে চলেছে। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তিনি একটি বক্তব্য বা স্পিচ দিয়েছেন, যেখানে তিনি তার 50 বছরের জীবনে সবচেয়ে বড় লার্নিং উপস্থাপনা করেছেন মাত্র 3টি গল্পের সাহায্যে। গল্প নাম্বার 1, তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করার গল্প বা এক সুতায় বাঁধার গল্প। গল্প নাম্বার 2, নিজের কোম্পানি অ্যাপেল থেকে চাকরিচ্যুত হওয়ার গল্প। গল্প নাম্বার 3, মৃত্যুর স্বাদ গ্রহণ করার গল্প। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি এখন এই যে স্টিভ জবসের যেই স্পিচটি রয়েছে, তোমরা কতজন এই গল্পটি শুনেছ? দেখবা হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকিরা সবাই বলবা যে আমরা স্পিচটি শুনিনি। তার একটি বিশেষ কারণ হতে পারে স্পিচটি ছিল ইংলিশে। শুধুমাত্র ইংলিশের এই অ্যান্টিভ্যারিয়ারের কারণে যদি তোমরা এই গল্পটি না শুনে থাকো বা এই স্পিচটি না শুনে থাকো, তাহলে তুমি তোমার জীবনের অনেক বড় একটি মূল্যবান জিনিস মিস করেছো। মোটিভেশনাল স্পিকাররা তোমাদেরকে সবাইকে এইটা হাইলি রিকমেন্ড করেছেন এই স্পিচটি। তোমার সারা জীবনে একবার হলেও এই স্পিচটি শোনা দরকার। তো চলো আমরা গল্পগুলো শুনে নিব। তার গল্প নাম্বার 1 ছিল তারকে বিশ্ববিদ্যালয় ত্যাগ করা বা এক সুতায় বাঁধার গল্প। এই গল্পেতে তখন স্টিভ জবস যখন জন্মগ্রহণ করেন, স্টিভ জবস একটি অবিবাহিত দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তাদের পিতামাতার স্বপ্ন ছিল তাকে একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস একটি ফ্যামিলিতে দত্তক দেবেন। তখন তিনি একটি ফ্যামিলিকে খুঁজে পেলেন। একজন উকিল এই স্টিভ জবসকে দত্তক নিতে রাজি হলেন। কিন্তু যখন স্টিভ জবস জন্মগ্রহণ করলেন, তখন স্টিভ জবসের যে পিতামাতা তারা ভেবেছিল যে একটা মেয়ে হবে, কিন্তু যখন তারা দেখলো ছেলে হয়েছে, তখন এই আসল পিতামাতা দত্তক পিতামাতাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো যে আমাদের একটি ছেলে হয়েছে, আপনি কি তাকে দত্তক নেবেন? সেক্ষেত্রে স্টিভ জবসের দত্তক পিতামাতা বলল অবশ্যই। সেই উকিল পিতামাতাকে দত্তক দেওয়ার সময় জানতে পারলেন যে যেই উকিল পিতামাতা তারা কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশ করেনি, এমনকি স্টিভ জবসের দত্তক পিতা তিনি 10ম শ্রেণীও পাশ করেননি। তাই দত্তক নেওয়ার সময় চুক্তিপত্রে স্বাক্ষর করতে তার মা কিন্তু অস্বীকার করে দেয়। তারপরেও তিনি তাদেরকে প্রতিজ্ঞা করেছিলেন, মানে দত্তক পিতামাতা তার অরিজিনাল মাকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, যার ফলে তাদের পিতামাতা দত্তক পিতামাতাকে স্টিভ জবসকে হস্তক্ষেপ করে। যখন স্টিভ জবস মোটামুটি পড়াশোনা করে তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়েও গিয়েছিলেন, কিন্তু তিনি বিশ্ববিদ্যালয় হিসাবে রিড ইউনিভার্সিটি থেকে বাছাই করে নেয়। এখানে তিনি 1.5 বছরগত স্টাডি করছিল, কিন্তু এখানে ছিল প্রচুর ব্যয়বহুল একটি ইউনিভার্সিটিতে। এই ইউনিভার্সিটিতে পড়াকালীন স্টিভ জবস ভাবলো যে তিনি আসলে কি করছেন বা বাস্তব জীবনে বা তার লাইফে এটা ঠিক কতটুকু অবদান রাখবে। তিনি ঠিক এটা ভেবে পাচ্ছিলেন যে এই যে ভার্সিটিটা রয়েছে এখানে আসলে তাকে ঠিক কতটুকু ভেবে বা কতটুকু তার জীবনে উন্নত করতে তাকে সাহায্য করবে। এবং অন্যদিকে সে খেয়াল করে দেখলো যে তার পিতামাতার যত টাকা গুছানো ছিল সকল টাকা তার পড়াশোনাতেই খরচ হয়ে যাচ্ছে। তাই স্টিভ জবস একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন যে তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করবেন। তখনকার হিসাবে এই সিদ্ধান্ত ছিল প্রচুর ভয়াবহ এবং মারাত্মক। স্টিভ জবস 1.5 বছর পরে তিনি এই সিদ্ধান্তে অটুট রেখে তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করে দিলেন। তারপরে তিনি ছিলেন অনেক হতাশ হয়েছিলেন, কি করবেন তিনি জানতেন না। কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তিনি ক্যালিফোর্নিয়ার যে কোর্সটি ছিল সেটি করছিল। যেহেতু তিনি বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে ত্যাগ করে দিয়েছে, তাই তাকে আর কোনো বোর্ডিং ক্লাস বা অন্য কোনো ক্লাসে জয়েন করতে হয়নি। তিনি তার মন মতো ক্লাসে জয়েন করেছেন এবং পাশাপাশি একটি কোর্সে জয়েন করেছেন যার নাম হলো ক্যালিফোর্নিয়াস কোর্স। এই কোর্সটির মাধ্যমে আমরা বর্তমান যত ধরনের কম্পিউটার ব্যবহার করছি, দেখবা বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, সাইজ রয়েছে এবং বিভিন্ন ধরনের লেখা, ইতালিয়ান বিভিন্ন লেখা রয়েছে। এই যে ফন্টগুলো রয়েছে, স্টিভ জবস যদি তাৎক্ষণিক জীবনে কোয়ালিফায়ার ব্যবহার না করতো বা কোয়ালিফিনিয়ান এই কোর্সে জয়েন না হতো, তাহলে হয়তো বা আজকে এই দুনিয়াতে এই রকম ফন্ট বলতে কিছুই থাকতো না।
তোমাদের জানার সুবিধাতে বলে দিই যে আমাদের যে স্টিভ জবস তিনি সর্বপ্রথম ম্যাক নামে একটি কম্পিউটার তৈরি করেছিলেন, যেখানে সর্বপ্রথম এই জিনিসটা আবিষ্কার হয়েছে। যেহেতু ম্যাকেরই একটি তোমার ডুপ্লিকেট বা কপি ফর্ম হলো উইন্ডো, তাই তুমি বলতে পারো স্টিভ জবস যদি ক্যালিফোর্নিয়ার সেই কোর্সে জয়েন না হতো তাহলে পুরো দেশে কখনোই কোনো ফন্ট থাকতো না। তো এই ছিল তার প্রথম ঘটনা, যেখান থেকে আসলে তোমাদের মূল বিষয়টা বুঝতে হবে যে তোমার জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। এখান থেকে তোমাকে সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে, তোমাকে অবশ্যই যেই কাজই করো বা জীবনে তুমি যে কাজটা করছো সেটা তোমার ভবিষ্যৎ জীবনে ঠিক কতটুকু প্রভাব ফেলবে সেই বিষয়টাকে তোমার জেনে রাখতে হবে। উদাসীন বা অনির্দিষ্ট কালের জন্য কোনো কাজ করা কখনোই ভালো না। স্টিভ জবসের এই প্রথম ঘটনা থেকে তোমরা এটা বুঝতে পারো। স্টিভ জবস যখন দেখতে পারলো যে ইউনিভার্সিটিতে তার আসলে খুব বেশি অবদান রাখছে না, তখন কিন্তু তিনি সে পাস না করেই সে কিন্তু অন্য একটি কোর্সে জয়েন করেছে এবং তার মন মতো বা তার যেই জিনিসটা ভালোবাসা জাগে সেই বিষয়ে সে কাজ করেছে। তো তারপরে আমরা একটা গ্যারেজ, তার বাবার যে গ্যারেজ ছিল অ্যাপেল, সেই অ্যাপেল গ্যারেজে তারা দুই ভাই মিলে কাজ করছিল। কাজ করার পরে এই অ্যাপেল কোম্পানিতে তৈরি করা হয়। তো 2 নম্বর গল্প ছিল হলো অ্যাপেল কোম্পানি থেকে নিজে চাকরিচ্যুত হওয়া। অনেকটা আশ্চর্যজনক ঘটনা, আমার নিজের কোম্পানি থেকে আমাকে নিজেকেই কিন্তু কি করে দিয়েছে, চাকরিচ্যুত। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তোমরা যদি এই গল্পটা শোনো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে এটা আসলে কিভাবে সম্ভব। যখন স্টিভ জবস অ্যাপেল গ্যারেজের মাধ্যমে কাজ করে তখন তোমার দীর্ঘ 1 বছর পরে এটা তোমার মোটামুটি 400 জনের লোকের $2 বিলিয়ন একটি কোম্পানিতে রূপান্তরিত হয়। তখন স্টিভ জবস ভাবলো যে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একটি ভালো মেধাবী কাউকে লাগবে, যে তার সাথে এসে কোম্পানিকে আরো উন্নত করবে বা প্রসপার করবে। তো কোম্পানিকে ডেভেলপ করার জন্য তিনি একটি মেধাবী ছাত্রকে নিয়োগ দিল, আর যার সাথে প্রথম বছরে তো তারা ভালোই কাজ করেছিল, কিন্তু পরবর্তী বছরে স্টিভ জবসের সাথে সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মত বিনিময়ের প্রবলেম হলো। তার সাথে তার ভাবনা চিন্তার ঠিক অমিল দেখা গেল, যার ফলে স্টিভ যেই অ্যাপেল কোম্পানির যে প্রতিষ্ঠার যে বাকি ফাউন্ডাররা ছিল তারা স্টিভ জবসকে এই কোম্পানি থেকে করে দিল, কেননা তাদের মতে স্টিভ জবস ফিউচার জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে বা তাদের কোম্পানির রেপুটেশন নষ্ট করে দিচ্ছে। তো এইভাবেই স্টিভ জবস নিজের কোম্পানি থেকেই হতাশ হয়ে গেল, যার ফলে পরবর্তী স্টিভ জবস ওই ফাউন্ডারের বাকিদের কাছে ক্ষমা চাইলেও তার চাকরিটা কিন্তু ছিল না। স্টিভ জবস যখন তোমার চাকরিচ্যুত হয়ে গেল তখন তিনি উদাসীন হয়ে গেল এবং সে কি করবে সে ঠিক বুঝতে পারলো না। সে সবকিছু থেকে চ্যুত হয়ে গেল, তার স্বপ্নের সকল কিছু ভাঙচুর হয়ে গেল। সে আসলে জীবনে কি করতে চাচ্ছে লক্ষ্য করতে, সে তার এই ব্যর্থতার গল্প তার ভ্যালি শহরে, পুরো শহরে ছড়িয়ে গেল। এতে স্টিভ জবস ভাবলো যে এই শহরে থেকে আর কোনো লাভ নেই। সে এই ভেবে সেই ভ্যালি শহর ত্যাগ করার চিন্তাও করলো। কিন্তু স্টিভ জবসের প্রতি এত কিছু হওয়ার পরেও কিন্তু স্টিভ জবসের যে ক্যালিফোর্নিয়ার যে সে তার উপরে ভালোবাসা কিন্তু কমেনি। সে তার কাজের উপরে যথেষ্ট পরিমাণ এখনো মনোযোগী ছিল। এত বড় ঘটনা ঘটার পরেও স্টিভ জবসের কাজের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। তিনি নতুনভাবে আবার শুরু করলেন নেক্সট নামে একটি কোম্পানি দিয়ে। নেক্সট নামে কোম্পানি দিয়ে তিনি আবার নতুনভাবে নিজের কোম্পানিকে দাঁড়া করাচ্ছে। সেখানে তিনি সর্বপ্রথম অ্যানিমেশন ভিডিও তৈরি করেছে, যেটাকে নেক্সট কোম্পানি বলে। এরপরে দেখা গেছে যে সেই অ্যানিমেশন ভিডিও প্রচুর পরিমাণে বিখ্যাত হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ বড় একটি কোম্পানিতে দাঁড়িয়ে গেছে। তখন অ্যাপেল কোম্পানি যে ফাউন্ডাররা ছিল, বাকি ফাউন্ডাররা তারা নেক্সট কোম্পানিকে ক্রয় করে নেয়। এখন তার পরবর্তীতে স্টিভ জবস আবারও অ্যাপেল কোম্পানিতে ব্যাক আসে। স্টিভ জবস যখন ভাবে যে আসলে তখন যদি সে ভ্যালি শহর তোমার পালিয়ে যেত, স্টিভ জবস ভাবে যদি তখন যদি ভ্যালি শহর থেকে তিনি চলে যেতেন তাহলে কি, স্টিভ জবস ভাবেন যদি তখন যদি তিনি ভ্যালি শহর থেকে পালিয়ে যেতেন তাহলে তাকে সবাই কিন্তু কাপুরুষ বলে চিহ্নিত করতে, আজ তুমি হয়তোবা তাকে চিনতে না। তো তার পরবর্তীতে তারা এই কোম্পানির সাথে কিন্তু অনেক কাজ করেছেন এবং তার মাধ্যমে তিনি কিন্তু বিবাহের সাথে বসবাস করে এবং ভালো একটি লাইফ বর্তমান ক্যারি করছেন। তো এই গল্প থেকে তুমি যে বিষয়টা সবচেয়ে বড় খেয়াল করবা, স্টিভ জবসের এই দ্বিতীয় গল্পে উন্নতি হওয়ার একটি বড় কারণ হলো কাজের প্রতি ভালোবাসা। স্টিভ জবস অনেক লাকি ছিলেন, যার কারণে হয়তোবা প্রথম অবস্থাতেই তিনি তার ভালোবাসার কাজ
পেয়ে গিয়েছিলেন। হয়তোবা তুমিও যতক্ষণ না তোমার ভালোবাসার কোনো কাজ খুঁজে পাচ্ছ ততক্ষণ তুমি চেষ্টা করো, যখন তুমি ভালোবাসার কাজটি খুঁজে পাবা যত ধরনের বাধাই আসুক না কেন তুমি সেই কাজটি কন্টিনিউ করবা। স্টিভ জবসের এই গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষণীয় ব্যাপার এইটাই যে কাজের প্রতি ভালোবাসা এবং নিষ্ঠা থাকলে তুমি অবশ্যই সফলতা এবং সম্মান পাবা। স্টিভ জবসের 3 নম্বর গল্প ছিল মৃত্যুর স্বাদ গ্রহণ করা। এই গল্পটা অনেকটা আজব। স্টিভ জবস যখন তোমার অ্যাপল কোম্পানিতে আবার জয়েন করলো এবং তারা সেই কোম্পানিতে অনেক ভালো একটি লাইফ তোমার ক্যারি করছিল, তখন স্টিভ জবসের হঠাৎ করে প্যানিসেফিয়াতে একটি তোমার ক্যান্সার ধরা পড়ে। তখন সে আসলে জানতো না যে প্যানিসেফিয়া জিনিসটা কি। তখন এই কারণে তিনি আবার ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার বলেন যে আপনি আর দীর্ঘ সর্বোচ্চ গেলে 3 থেকে 6 মাস বাঁচবেন। তাই আপনাকে যা করতে হবে, আপনি পরবর্তীতে যা যা করতে চান তা আপনি এখন থেকে ডিসিশন করে যান। এর মানে হলো তাকে 10 বছরের যত কথা তার সন্তানদের বলতে চায় সে যেন বলে নেয়। এর মানে হলো সে বিগত 10 বছর যা যা করতে চায় সে যেন করে নেয়। এর মানে হলো তার মৃত্যুর যেই স্বাদ সেটা যেন কম বেদনাদায়ক হয়। তার পরবর্তীতে স্টিভ জবস প্রত্যেকটা কাজ এমনভাবে করলেন যেন আজকের পরেই তিনি মারা যাবেন। তিনি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এইটা ভাবতেন যে আমি এখন যে কাজটা করতে চলেছি, আমি যদি আগামীকাল মারা যাই তাহলে কি আমি আজ এই কাজটাই করব? যদি 3 থেকে 4 দিন ধরে একই কাজে তার উত্তর আসতো না, তার মানে বুঝতে হতো যে তার জীবনে কিছু পরিবর্তন আসা দরকার। তো তিনি যখন এইভাবে কাজ করেছেন তিনি কিন্তু এরপরে অনেক বড় বড় জিনিস পরিবর্তন করে অনেক জিনিস ডেভেলপ করেছেন। পরবর্তীতে তিনি তার গলা দিয়ে একটা জিনিস নামানো হলো যার মাধ্যমে তার যে প্যারাসেফিয়া যে তোমার কোষগুলো রয়েছে বা ক্যান্সার কোষগুলো রয়েছে সেই ক্যান্সার কোষগুলোকে তিনি কিন্তু তোমার উত্তোলন করেছে। এবং যখন মাইক্রোস্কোপ দিয়ে চেক করা হয়েছে তখন জানা গেল যে এইটা চিকিৎসার মাধ্যমে করা সম্ভব। স্টিভ জবস নিজে জানতেন না, তার ফ্যামিলি মেম্বার তাকে এই কথাটি জানিয়েছেন, কেননা যখন এই কাজটি হয় তখন তিনি অজ্ঞান ছিলেন। তো স্টিভ জবসের এই পরবর্তীতে অপারেশন করে এখন বর্তমানে তিনি একটি বড় লাইফ ক্যারি করছেন। তো তিনি সর্বপ্রথম এখন তোমাদের এই গল্প থেকে যে জিনিসটা শিখাতে চেয়েছিলেন সেই গল্পটা হলো তুমি আজ যা করছো, তুমি একটু খেয়াল করো, তুমি যদি আগামীকাল মারা যাও তুমি আজ যেভাবে লাইফটা কাটাচ্ছ তাহলে কি তুমি আগামীকাল সেভাবে লাইফটা কাটাবা? তুমি আজ যা করছো তুমি কি কাল যদি মারা যাও তুমি কি সেই কাজটাই করবা? স্টিভ জবসের এই গল্প থেকে এইটাই সবচেয়ে বড় শিক্ষণীয় ব্যাপার। তুমি যদি স্টিভ জবসের পুরো জীবনী থেকে শিখতে চাও তাহলে তুমি 3টি বিষয় শিখতে পারো। নাম্বার 1, তোমাকে সর্বপ্রথম জানতে হবে তোমার জীবনের জন্য বা তোমার জীবনের লক্ষ্য কি এবং সেই অনুসারে তোমাকে কাজ করার চিন্তা ভাবনা করতে হবে। তুমি বর্তমান যেই জায়গাতে রয়েছো, যেই ধরনের পড়াশোনা রয়েছে বা যেখানে রয়েছো তোমার সেখানে আসলে বাস্তব পরবর্তী জীবনে সেখানে তোমার কি প্রতিফলন আসবে সেই জিনিসটা তোমাকে জানতে হবে। নাম্বার 2, কাজের প্রতি ভালোবাসা। তোমাকে অবশ্যই কাজের প্রতি কঠোর ভালোবাসা এবং কঠোর পরিশ্রম করতে হবে। তুমি যে কাজ থেকে ভালো না বাসো, ধরো তুমি একটা কাজকে ভালোবাসো না কিন্তু তুমি কাজ থেকে বেনিফিট পাচ্ছ যে বলে ওই কাজে রয়েছো, দেখবা সেখানে তোমার উন্নতি কখনোই হবে না, হয়তোবা তোমার পোস্টটা সেটাই থেকে যাবে। কিন্তু তোমার যদি কোনো কাজের প্রতি অনেক ভালোবাসা থাকে এবং তুমি সেই কাজটা করো, হয়তোবা প্রথম দিকে এটা ভয়াবহ সিদ্ধান্ত মনে হতেও পারে, কিন্তু 4-5 বছর পরে যদি তুমি পিছের দিকে তাকাও তাহলে মনে হবে এইটাই কিন্তু তার একটি বড়সড় কারণ। কারণ এখন যখন স্টিভ জবস তার পিছের জীবনে খেয়াল করে তখন দেখে তার প্রত্যেকটা কাজ 100টার সাথে আরেকশোটায় বাধা। তিনি যদি এই বিশ্ববিদ্যালয় ত্যাগ না করতেন তাহলে তিনি অ্যাপেল গ্যাসটা ক্যারেক্ট করতেন না, অ্যাপেল কোম্পানিও হতো না, এবং অ্যাপেল কোম্পানি থেকে যদি তাকে ত্যাগ না করতে হতো তাহলে কিন্তু নেক্সট বা এইটা তৈরি হতো না। তো এইভাবেই কিন্তু বর্তমান তোমাদের যদি সুবিধাতে বলতে দিই নেক্সট যে অ্যানিমেশন তৈরি করেছিল অ্যাপেল কেন্দ্রবিন্দু কিন্তু সেটা। তো সর্বোপরি কথা, প্রত্যেকটা দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমার কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। তুমি যেই কাজের প্রতি ভালোবাসো সেই কাজটাকেই তোমাকে করতে হবে। 3 নাম্বার টপিক, তুমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবা আজকে তুমি যে কাজটা করতে চলেছো তুমি কি আগামীকাল মারা গেলে ঠিক সেই কাজটাই করবা? যদি তোমার প্রশ্ন 3 দিন ধরে না আসে তার মানে বুঝতে হবে তোমার জীবনে কিছু পরিবর্তন আনা দরকার। তুমি যদি এই 3টা টপিক খেয়াল করে জীবনযাপন করো অবশ্যই তুমি 5 থেকে 7 বছর পরে তুমি পিছের দিকে তাকিয়ে দেখবা যে তুমি 5 বছর আগে কি ছিলা এবং 5 বছর পরে কি আছো। সর্বোপরি সবাইকে একই কথা, সবাই ভালো থাকবা, রবের উপরে বিশ্বাস করবা। আসসালামু আলাইকুম।